সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ঈদের বিশেষ আয়োজন ঈদ আড্ডা। এবারের ঈদে সবচেয়ে তারকাবহুল এবং সবচেয়ে আলোচিত সিনেমা তুফান। ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন তুফান চলচ্চিত্রের প্রযোজক শাহরিয়ার শাকিল এবং অন্যতম অভিনেত্রী নাবিলা। আপনাদের দুজনকেই জানাচ্ছি তুফানি ঈদ শুভেচ্ছা। আপনাকেও তুফানি ঈদ শুভেচ্ছা। শাকিব খানের সিনেমা মানেই তো বাংলাদেশে একটা অন্যরকম আলোড়ন তৈরি হয়, তাও আবার যদি সেটা মুক্তি পায় ঈদে। আর তুফান সিনেমা নিয়ে কিন্তু শুরু থেকেই দেখেছি যে অনেক আলোচনা আছে এবং গানগুলোও কিন্তু খুব আমরা দেখেছি যে জনপ্রিয় হয়ে উঠেছে। আপনারা কি বলবেন তুফান সিনেমার? আপনি যেহেতু অভিনয় করেছেন এবং আপনি প্রযোজক, দুজনের চোখে যদি তুফানকে একটু মূল্যায়ন করতে বলি। তো শুরু থেকে এই সিনেমার সঙ্গে যারা যারা যুক্ত হয়েছেন যে না এরকম একটি সিনেমা বানাতে চাই, তো শুরু থেকে আসলে সব কিছু খুব আলোড়ন দিয়েই শুরু হয়েছিল। এটার অ্যানাউন্সমেন্ট যেভাবে হয়েছে এবং পরবর্তীতে একের পর এক প্রত্যেকের লুক যেভাবে রিভিল হয়েছে, শাকিব খানের সেই লুক, তো সেটার একটা অন্যরকম ডিফারেন্স কিন্তু শাকিব খানকে কখনো কেউ এভাবে দেখেননি। পরে আমাদের নাম অ্যানাউন্স হলো বা আমাদেরও লুক মানে লুকটা রিভিল হলো, তো সবভাবে একটা নতুনত্ব ছিল। আমার মনে হয় শাকিব খানকেও যেভাবে কেউ দেখেনি, তুফানের লুকটা আই থিঙ্ক আমাকেও হয়তো কেউ ওভাবে কখনো দেখেনি। একটা নতুনত্ব আসলে ছিল। আর এরপর একটার পর একটা যখন সবকিছু বেরোচ্ছে, টিজ বের হলো যখন, সেইটার একটা চমক ছিল, ওরকমও কিছু কখনো কেউ আগে দেখেনি বা আশা করেনি। গানও সেম, প্রত্যেকবারই আসলে প্রত্যেকটা কিছু একটা থেকে আরেকটা ছাপিয়ে গেছে এবং আলোড়ন সৃষ্টি করেছে। তো সেটাই বলবো যে আলোড়ন, এবং সেই আলোড়ন এখনো চলছে, কারণ ঈদের দিনই তো মুক্তি পেয়েছে এবং এরই মধ্যে কিন্তু আমরা জেনেছি যে হলগুলোতে আলোড়নই চলছে তুফানের। প্রযোজক হিসেবে আপনি কি বলবেন? না, আজকে তো ঈদ মোবারক। নাবিলা যেটা বললো আমি একই কথা বলবো যে শুরু থেকে তুফান যেদিন আমরা প্রায় 1 বছর আগে অ্যানাউন্স করেছিলাম তখন থেকেই কিন্তু তুফান আলোচনায়, এবং এখন তো ইট হ্যাজ বিকাম দ্য টক অফ দ্য কান্ট্রি, এবং আমার ধারণা যে এন্টায়ার কান্ট্রি ওয়াজ ওয়েটিং ফর দিস ফিল্ম। আজকে থেকে শুরু হলো, সেই অপেক্ষার অবসান হলো। এক্স্যাক্টলি। এবং দর্শকের যে একটা এই ছবি নিয়ে যে একটা উন্মাদনা, সেটা আপনি ঠিক বলেছেন যে শাকিব খানের সিনেমা মানেই তো দর্শক, একটা বড় দর্শক অলরেডি তৈরি হয়ে থাকা। সো আমরা আসলে এই সিনেমাটা যখন আমরা অ্যানাউন্স করি তখন আমরা আসলে চেষ্টা করেছিলাম যে শাকিব খানের এই অডিয়েন্সটা, আর পাশাপাশি শাকিব খানকে যদি আমরা একটু ডিফারেন্টভাবে আসলে প্রেজেন্ট করা যায়, এমন একটা গল্প তৈরি করা যায় যেখানে আমরা বারবারই বলেছি যে কমার্শিয়াল ফিল্মের যে সংজ্ঞা, যে ডেফিনেশন, সেটার বাইরে এসে একটা কন্টেন্ট ফিল্ম এবং কমার্শিয়াল অ্যাঙ্গেল, এই দুইটা যদি কম্বিনেশন ঘটানো যায় তাহলে তো এটা আরও চমৎকার হয়। যে কারণে আপনি দেখবেন যে শাকিব খানকেও কিন্তু অন্যান্য সিনেমায় যেভাবে প্রেজেন্ট করা হয় সেটাও ভালো ডেফিনেটলি, কিন্তু একদম অন্যভাবে প্রেজেন্ট করেছে কিন্তু তুফানের মাধ্যমে দেখতে পাচ্ছি। পরিচালক রায়হান রাফি কে ক্রেডিট দিব আমি অফকোর্স, এবং আমাদের নাবিলা যেটা বললো যে একটা কোলাবোরেশন এবং কোলাবোরেটিভ এফার্ট সবসময় তো সেটা বড় কিছু হয়। সো সেখান থেকে মিমিরও একটা আগ্রহের জায়গা ছিল, এবং আমার মনে পড়ে যেহেতু নাবিলা আছে আমি বলি, সো নাবিলাও যখন এই ছবিটার সঙ্গে যুক্ত হলো, সো আয়নাবাজি এক ধরনের সিনেমা ছিল, এই সিনেমাটার সঙ্গে অনেক কমার্শিয়াল এলিমেন্ট যুক্ত করা হয়েছে। আমরা প্রথমে ভাবছিলাম যে নাবিলাকে আসলে যখন বলবো নাবিলা এই সিনেমাটা করতে চাইবে কিনা। সো ওই যে বললাম যে আবার কম্বিনেশনটা, সো সারা পৃথিবীতে যে এখন কন্টেন্ট ফিল্মের একটা জোয়ার, সেটার সঙ্গে যখন আপনি ম্যাস অডিয়েন্সের একটা কানেক্টিভিটি তৈরি করতে পারবেন, তখনই কিন্তু এটা আসলে ওয়ার্ক করে যায়। আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম যে বাংলাদেশে আমরা কিন্তু কয়েক বছর ধরে দেখছি যে সিনেমা মুক্তির সংখ্যা অনেক কমে গেছে, এবং সেই সাথে কিন্তু আশঙ্কাজনক হারে হলের সংখ্যাও কমে গেছে, যার ফলে দেখা যায় যে অধিকাংশ সিনেমা ঢাকা বা আশপাশের বড় বড় বিভাগীয় বা জেলা পর্যায়ে মুক্তি দেওয়া হয়। এক্ষেত্রে শাকিব খানের সিনেমা কিন্তু ভিন্ন আঙ্গিকে সবচেয়ে বেশি হলে মুক্তি দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি হলে তো মুক্তি পেয়েছে, কিন্তু এখানে আমি হলের প্রশ্নটা যেহেতু আসলো, হল কিন্তু বাংলাদেশে প্রায় 150-র মতো হল আছে, কিন্তু দেখা যায় যে অন্য সময়গুলোতে এই হলগুলা কিন্তু ইনঅ্যাক্টিভ। যেমন আমি বলি, এবার এমন হলও এসছে
তুফান নেবার জন্য বা তুফান চালানোর জন্য যে গত 5 বছর সিনেমা হল খোলেনি। সো এমনিতেই তো 60-70টা হল থাকে যে সারা বছর ইনঅ্যাক্টিভ, শুধু 2 ঈদে সিনেমা হলগুলো খোলে। সো এটা আমার কাছে মনে হয় যে এই হলগুলোর যদি একটু সংস্কার করা যেত, হল আছে এই হলগুলোও যদি একটু ঠিকঠাকভাবে অপারেট করা যেত তাহলেও কিন্তু একটা বড় অডিয়েন্স কিন্তু আছে, হলমুখী হতো। নাবিলা, ওই যে আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম যে আয়নাবাজির পর এটি আপনার দ্বিতীয় সিনেমা, সেক্ষেত্রে একটি দীর্ঘ বিরতি, তারপরে এই যে এত এত বড় নাম, বিশেষ করে আমরা বারবার শাকিব খানের কথা বলছি, এরকম একটা জায়গায় কাজ করতে পেরে আপনার কিরকম লেগেছে বা পার্থক্যটা কতটা বেশি চোখে পড়েছে? পার্থক্য এতটুকুই যে এই ফিল্মটা গল্প ডিমান্ড করে একটা লার্জার স্কেলে তৈরি করা, তো ওই জায়গাটাই বলবো। আমি আগের যে সিনেমাটা আয়নাবাজি যখন করেছি সেটা অ্যাকচুয়ালি পুরান ঢাকার বেসড গল্প, তো ট্যাক্স সেট আপে হয়েছে। এটা যেহেতু একটা লার্জার স্কেল, ইটস আ লার্জার দেন লাইফ মুভি, এবং আমাদের যিনি নাম ভূমিকায় আছেন তিনিও একজন লার্জার দেন লাইফ ক্যারেক্টার অ্যান্ড পার্সোনালিটি অ্যাজ ওয়েল। তো অবভিয়াসলি ওই একটা বিষয় তো ছিল যে সিনেমাটা কোন স্কেলে তৈরি করা হচ্ছে সেই পার্থক্যটা। আদারওয়াইজ অন্য কোনো তেমন পার্থক্য নেই। সবার সঙ্গে কাজ করে আগেও যেমন এক্সপিরিয়েন্স ছিল ভালো, এখানেও তাই, সবাই কোঅপারেটিভ। তো দর্শক তো এর মধ্যে হলে গিয়ে তুফান দেখছে, আপনার চরিত্র সম্পর্কে তারপরেও যদি যারা এখনো দেখেননি তাদের জন্য কিছু বলেন। সেটা তো আমাকে বলতে দিচ্ছে না কেউ, আমি কিভাবে বলবো? এখন তো বলাই যাবে, কারণ এর মধ্যে দেখা শুরু করেছে, মাত্র দেখা শুরু করেছে, তো দর্শকদের মুখ থেকে আসলে শুনতে হবে নাবিলার ক্যারেক্টারটা কি। দর্শক তো মূল্যায়ন করবে যে আমার মনে হয় যে নাবিলা অন্য কোনো এর আগে সেটা সিনেমা হোক অথবা কোনো কন্টেন্ট তৈরির ক্ষেত্রে এত এমবার্গো দেওয়া হয়েছে যে না এটা বলা যাবে, এটা বলা যাবে না, বিকজ আমরা চেয়েছি আসলে দর্শকের যে আজকে যে আগ্রহটা তৈরি হয়েছে এটা কিন্তু ওই কারণে। মুক্তির পরে কি এত রেস্ট্রিকশন থাকা উচিত কিনা? এখন তো এরই মধ্যে দর্শকরা দেখছেন এবং অনেকে দেখে ফেলেছেন, আর অনেকে আরো দেখবেন। আমি আপনার সাথে একমত, কোনোই রেস্ট্রিকশন থাকার দরকার নেই। আপনি অনুষ্ঠানটা শেষ হলে আপনি বলে ফেলতে পারেন আপনার চরিত্র সম্পর্কে। অনুষ্ঠানটা আপনি শেষ করে আপনি হলে চলে যান, সিনেমাটা দেখে ফেলেন, তাহলে নাবিলার পুরো ক্যারেক্টার জেনে যাবেন, আপনি শাকিব খানের ক্যারেক্টার জেনে যাবেন। নিঃসন্দেহে আমরা চাই যে সবাই হলে গিয়ে তুফান সিনেমা উপভোগ করুক, এবং আমি দর্শকদেরও বলছি যে ঈদের সবগুলো সিনেমা দেখার জন্য আমরা তো অনুরোধ করবোই। সেটা তো আমি ব্যক্তিগতভাবে বললাম বা আমি একা গিয়ে দেখলাম, আমাদের দর্শকদের জন্য, সবার জন্য নাবিলার চরিত্র সম্পর্কে যদি উনি একটু বলেন তাহলে তো দর্শক আগ্রহ আরো বাড়বে। চরিত্রটা খুবই চমৎকার, খুবই ভালো ছিল, নাবিলা অ্যাক্টেড ওয়েল। আমার মনে হয় যে নাবিলার জন্য এটা একটা শাকিল উনি বলছেন, আমার ধারণা নাবিলার এটা একটা নতুন এক্সপেরিয়েন্স, এটুকুই বলা যাবে। না, আমার চরিত্র সম্পর্কে আমি আসলে এতটুকুই বলবো যে অ্যাকচুয়ালি আমাকে এখানে যখন কাস্ট করেছিল ডিরেক্টর, তখন উনি একটা কথা বলেছিলেন যে তোমাকে আমি অন্যভাবে প্রেজেন্ট করতে চাই, আর যেভাবে কখনো কেউ দেখেনি। তো আমি বলছিলাম আমিও নিজের জন্য অনেকদিন ধরে সেটাই চাচ্ছি, কারণ আমি আয়নাবাজির পরও আমি অভিনয়ে রিলেটেড টুকটাক কাজ করেছি, তো সেখানেও আমি সবসময় দেখেছি যে আমাকে সবসময় একটা পার্টিকুলার লুকে বা একটা গন্ডির মধ্যে সাচের মধ্যে রাখার পারসেপশন আমাকে নিয়ে রয়েছে, যে হয় মানে সিরিয়াস ক্যারেক্টার, না হয় পাশের বাড়ির মিষ্টি মেয়ে, মানে এরকম গার্ল নেক্সট ডোর এরকম টাইপের। এবং এটা ভাবার কারণ হয়তো অনেকটা আমি নিজেও সেরকম মানুষ, এবং সবাই ভাবে যে এর বাইরে আসলে খুব বেশি আমাকে নিয়ে ভাবতে পারে না, বিকজ অফ মাই পার্সোনালিটি। হ্যাঁ, কিন্তু একজন অ্যাক্টর তো তার নিজস্ব ব্যক্তিগত একটা পার্সোনালিটি থাকতেই পারে, বাট একজন অ্যাক্টর কিন্তু চাইবে যে বিভিন্নভাবে নিজেকে তার অভিনয়ের জায়গায় মেলে ধরতে। সো ওই ক্ষুধা তো আমার অবশ্যই থাকে, কিন্তু আমাকে কখনো কেউ ভাবতে পারেনি। একটা সময় আমি নিজেও বোর্ড হয়েছিলাম যে এরকম কিছু করতে করতে, বাট সামহাউ সবাই ওই জায়গাটা ভাঙার কথা চিন্তাও করেনি। তো আমি গ্ল্যাড যে এই সিনেমায় আমার সেই সুযোগ হয়েছে বা আমাকে নিয়ে সেভাবে ভাবা হয়েছে। সো আমি এতটুকুই বলবো আমার চরিত্র নিয়ে যে আপনারা যখন আমাকে দেখবেন আমাকে একটু ভিন্নভাবে পাবেন, এবং আমি
আশা করি সারপ্রাইজ হবেন। আচ্ছা, তার মানে এটা আমি দর্শকদের জন্য আশা- এখনো সাসপেন্স, কারণ বোঝাই যাচ্ছে সবাইকে হলে গিয়েই মূল্যায়ন করতে হবে। ডিফারেন্ট ক্যারেক্টার পাবে দর্শক, এটা বলা মানে যায়। আমাকে কখনো মানে নাবিলাকে পাবে না ওখানে, আমাকে এটা আমি পাবেন না, মানে assure অ্যাজ আ করতে পারি। পার্সন আমাকে দেখা যাবে না, অন্য একজনকে দেখবেন। আচ্ছা, এই সিনেমার গানগুলো নিয়ে একটু যদি বলি, গানগুলো কিন্তু মুক্তির অনেক আগে থেকে অনেক বেশি হাইপ তুলেছিল, আমরা দেখেছি। সেক্ষেত্রে টাইটেল সংটা তো আছেই, আবার এটাকে আমরা আইটেম সংও বলতে পারি, যেটা হচ্ছে উড়াধুরা গানটা। গানগুলো নিয়ে যদি একটু কিছু বলেন, মানে আপনাদের যেটা আশা করেছিলেন তার চেয়েও বেশি হয়েছে কিনা দর্শক জনপ্রিয়তার ক্ষেত্রে? অ্যাবসলিউটলি, কারণ আপনারা দেখেছেন যে আমাদের প্রায় লাখের উপরে রিলস তৈরি হয়েছে উড়াধুরা গানটা, এবং যেটা- শুধুমাত্র এটা কিন্তু বাংলাদেশে নয়, আমরা দেখেছি পাশের দেশে ভারতে, যেহেতু Exactly. মিমি চক্রবর্তী আছেন। এক্স্যাক্টলি। আমি প্রীতম হাসানের কথা বলবো। সো প্রীতম তো অসাধারণ মিউজিশিয়ান। সো প্রীতম যখন এই গানটা প্রথমে ডেমোটা দিল আমাদেরকে, সো এক কথাই আমরা এটা অ্যাপ্রুভ করে দিয়েছিলাম যে না, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। এবং তারপর তো আমরা যখন গানটা যেদিন প্রথম রিলিজ করলাম, সেদিন থেকেই কিন্তু এটা ছড়িয়ে যাওয়া আরম্ভ করলো। তো আপনারা দেখেছেন যে আপনি যেটা বললেন, শুধু বাংলাদেশ না, এই গান নিয়ে বাংলাদেশের বাইরে, সেটা আপনি ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, ইভেন অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান কান্ট্রিজ, মানে সব জায়গায় একটা সব জনপ্রিয়তার জায়গার তুঙ্গে চলে গেছে এটা। সব জায়গার সোশ্যাল মিডিয়া রিভিউয়াররা এটা নিয়ে রিভিউ দেওয়া আরম্ভ করলো। সো এটা আমাদের জন্য খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স, যে বাংলাদেশের একটা কন্টেন্টের একটা গান বা বাংলাদেশের কোন ইভেন টাইটেল ট্র্যাকও, সেগুলো নিয়েও তারা রিভিউ দেওয়া আরম্ভ করলো। তাহসান শুভ লিখেছেন, আমরা জানি। টাইটেল সংকে কি ছাপিয়ে গেছে কিনা এই উড়াধুরা গানটা? টাইটেল, হ্যাঁ অফকোর্স। মানে দেখেন, আমরা এক এক সময় এক একটা কন্টেন্ট যখন রিলিজ করেছি, একটা আরেকটাকে ছাপিয়ে গেছে এক এক ভাবে। আমরা তো আসলে মূল্যায়ন করি এমন না যে এইটাতে আসলে কত ভিউ হলো সেটা দিয়ে না, শুধু যে আমাদের টাইটেল ট্র্যাকটাও যখন ছাড়লাম তখনও দর্শক এটাকে সেইভাবে নিয়েছে। কারণ যে ভিজুয়াল তৈরি করেছি আমরা টাইটেল ট্র্যাকের, শাকিব খানকে যেভাবে দেখেছে, আমার মনে হয় না যে, আমি তো শাকিব খানকে এভাবে আগে দেখিনি কখনো। নাবিলের কাছ থেকে শুনতে চাই যে এই যে আপনার দীর্ঘ বিরতি, আয়নাবাজির পরে দ্বিতীয় সিনেমা হচ্ছে তুফান, এবং দুইটাই কিন্তু বড় বড় প্ল্যাটফর্মের। সেক্ষেত্রে এত বিরতি দেওয়ার কারণ কি, বা পরবর্তীতে যদি আমরা আপনাকে কোনো সিনেমায় দেখি, সেক্ষেত্রে এত দীর্ঘ বিরতি থাকবে কিনা, বা তাড়াতাড়ি কোনো কাজ আসছে কিনা? বিরতিটা তো আমার ইচ্ছের উপর ডিপেন্ড করে না। আপনি যেটা বললেন যে দুটো সিনেমাই কিন্তু বেশ হাইপ, ইভেন রিলিজের আয়নাবাজিও তাই ছিল, রিলিজের আগ থেকে, রিলিজের পরেও। হ্যাঁ, ইভেন রিলিজের পর তো বটেই, মানে আমি বলছি যে আগ থেকেই হাইপ ছিল। তো এমন না যে এটা আমার কোনো কনসিয়াস ডিসিশন যে আমি খুব হাইপড হবে ওরকম কিছু চাই, বাট আমি শুরুতে যে কথাটা বলেছি, আমি খুব কোলাবোরেটিভ এফোর্টে বিশ্বাসী। কারণ আমার কাছে মনে হয় যে মানে উপর থেকে নিচ পর্যন্ত যারা যারা একটা কাজের সঙ্গে যুক্ত, তারা যদি মানে পারফেক্ট মানুষ হয় তার সেই কাজের ক্ষেত্রে, তাহলে কাজটা বা প্রোডাক্টটা অটোমেটিকলি ভালো হবে। তো আমি সবসময় সেই জায়গাটা খুঁজতাম। আমার ওটাই একটা প্রবলেম হচ্ছিল, যে আমার কাছে যে কাজগুলো আসছিল সেগুলো কখনো গল্প ভাল লাগছিল তো এটা ভাল লাগছিল না, কখনো ওটা ভাল লাগছে তো এটা হচ্ছে না, একটু বেশি খুঁতখুঁতে হয়ে গিয়েছিলাম। বাট আমার কাছে মনে হয় যে যা হয় ভালো হয়। আমার বিরতিটা অনেক দীর্ঘ হলেও আমাকে সেদিন একজন বলছিল যে তুমি কি জানো তুমি অনেক লাকি। হ্যাঁ, যে তোমার পরপর দুটা সিনেমা তুমি সেরকম একটা কাজ করে ফেললে। আমি বলছি যে হ্যাঁ আমি জানি আমি লাকি, বাট আমার মনে হয় লাক তার কাছেই আসে যার মধ্যে ধৈর্য আছে এবং অধ্যবসায় আছে এবং যে পরিশ্রম করতে চায়। তো আমার মনে হয় তিনটা আমার মধ্যে ছিল। আমি বসেছিলাম, আমি ধৈর্য নিয়েছিলাম, আমি চাইলেই অনেক কিছু করতে পারতাম নিজেকে রেলেভেন্ট রাখার জন্য বা নিজেকে স্ক্রিনে দেখা যাতে যায় সেই জন্য, আলোচনায় থাকার জন্য আমি চাইলেই করতে পারতাম, বাট আমি সেটা করিনি। হয়তো সেই কারণে অনেকগুলো পরিচয় আমরা মানে দর্শকেরই মধ্যে জানে। সেক্ষেত্রে পরবর্তী থেকে শুধু অভিনয় শিল্পী হিসাবেই দেখবে কিনা দর্শক? না, এটা আমি হতে দিব না, বিকজ আমি তো নিজেও নন ফিকশন বানাই এবং নাবিলা হচ্ছে আমার প্রিয় প্রেজেন্টার। নাবিলাকে নিয়ে আমি অনেকগুলো কাজ করেছি, সো ও সিনেমা করলেও নন ফিকশন তো করতেই হবে। আপনি নিজেই তো নন ফিকশন করছেন। আমার লাইফের সবচেয়ে বেস্ট
কাজগুলো আমি আসলে উনার ডিরেকশনেই করেছি, নন ফিকশন। অ্যাগেন আই এম লাকি যে আমি আলফায়ের প্রযোজনায় একটা সিনেমায় আমি কাজ করার সুযোগ পাচ্ছি। এই কারণে আমার আরো বেশি সাহস বা কমফোর্টের জায়গাটাও আসলে বাট আমাদের একটা তৈরি টেনশন ছিল, হয়েছে। দুই নায়িকা থাকলে যে টেনশনটা হয় আর কি, যে দুই নায়িকা তো আবার দুই দেশের। সো হ্যাঁ, দুই দেশের। সো তখন নাবিলাকে যখন আমরা অ্যাপ্রোচ করি তখন আমরা চিন্তা করছিলাম, কারণ নাবিলা কিন্তু সিনেমায় আয়নাবাজিতে কিন্তু এক কথায় ফাটিয়ে দিয়েছে, তাই না? সো সেটা চঞ্চল চৌধুরী এবং নাবিলা। নাবিলা সো দুজনেই। আমরা এখানে সত্যি কথা বলতে এই গল্পটাও এমনভাবে, আমি আদনান আদিব খানের কথা বলবো, আমাদের যে রাইটার, ও এত চমৎকারভাবে ক্রাফটিং করেছে গল্পটাকে, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। আমি একটু দর্শকদের জন্য বলবো, আপনার তুফানের প্রতি তো অবশ্যই শুভকামনা রয়েছে, এবং আমার ধারণা শুভকামনা না জানালেও এই সিনেমা অনেক দূর এগিয়ে যাবে। আপনারা দর্শকদের উদ্দেশ্যে যদি তুফান সিনেমা দেখতে যাওয়ার একটু আহ্বান জানান। আমি বলবো যে অলরেডি সিনেমা হলে চলে এসেছে এবং অনেকেই দেখা যাচ্ছে যে টিকিট পাচ্ছে না, মন খারাপ করছে। আমি বলবো যে আপনাদের এই আগ্রহটা আমি জানি আছে এবং থাকবে, এবং তুফান অনেক দিন হলে থাকবে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। প্রযোজক হিসেবে সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে কেউ টিকিট পাচ্ছে না। এর চাইতে ভালো আর কিছু হতে পারে না। ইনফ্যাক্ট আমিও টিকিট পাইনি, সো আমিও টিকিট কাটার চেষ্টা করছি। সো আপনাদেরকে দর্শক যে সিনেমাটা দেখছে এবং এই ভালোবাসা দিচ্ছে, এটাতে আমরা তো খুবই খুশি। আর নাবিলা যেটা বললো, আমি একইভাবে বলবো যে আপনারা সিনেমাটা দেখার পর আপনাদের অনেস্ট রিভিউ দেন। শাকির এবং নাবিলা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের এই আয়োজনে আসার জন্য, এবং আপনাদের অনেক ব্যস্ততা রয়েছে তার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সবাইকে আবারও বলবো, হলে গিয়ে বাংলা ছবি দেখুন। বাংলার ছবির উৎসব চলছে, এবং এই ঈদের আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে তুলুন সবার সাথে, পরিবারের সাথে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ফারহানা লোপা।